আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সাদা চোখে খবরটা হলো এনসিপির নেতা এবং অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিতর্কিত, আলোচিত, সমালোচিত সাবেক উপদেষ্টা, ডাকসাইট উপদেষ্টা, প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি দক্ষিণ কোরিয়া গেছেন। এটা হলো সাদা সিধে খবর, কিন্তু খবরের ভেতরে আরো একটা খবর আছে, একটা গুরুত্বপূর্ণ খবর আছে। তিনি কি খুব স্বাভাবিকভাবে, সাবলীলভাবে দক্ষিণ কোরিয়া গেছেন কিনা, যদিও এবার এয়ারপোর্টে তিনি আর ম্যাগাজিন নিয়ে যান নাই, অস্ট্রেলিয়ান ম্যাগাজিন এবার তাকে সাথে নিয়েছেন এরকম কোনো খবর আমাদের কাছে নাই। আপনাদের তো নিশ্চয়ই মনে আছে যে যখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন কানুনের তোয়াক্কা না করে অবৈধভাবে তিনি তার বৈধ আগ্নেয়াস্ত্রী ম্যাগাজিনটা এয়ারপোর্টে নিয়ে ধরা খান এবং সেই ম্যাগাজিনটা আবার তার ব্যক্তিগত স্টাফ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন, যেটা এটাও অবৈধ। যাক, খবরটা ওই সাদা চোখের খবরটা আগে একটু আপনারা শোনেন যে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে উনি গেছেন, মানবাধিকার সম্মেলনে, যেখানে তাদের সরকারের সময় বাংলাদেশের মানবাধিকার এই বাংলাদেশের 56 বছরের ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে ছিল। আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া গেলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রবিবার 10 মে রাত 11টার দিকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মিডিয়া সেলের সদস্য ইয়াসিন আরাফাত। তিনি জানান ইতিমধ্যে দেশটিতে পৌঁছেছেন আসিফ। ইয়াসিন আরাফাত আরো জানান যে বিশ্ব মানবাধিকার শহর ফোরাম 2026 সম্মেলনটি দক্ষিণ কোরিয়ার ওয়াংজু শহরে অনুষ্ঠিত হবে। সফরকালে আসিফ মাহমুদ আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন সেশনে অংশ নেবেন। পাশাপাশি দক্ষিণ কোরিয়া বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মত বিনিময় করবেন। আমি জানি না ওখানে কোন টাইপের বাংলাদেশের প্রবাসীরা তার সাথে মত বিনিময় করবে, আবার কোনো অন্য ঘটনা কিছু ঘটে কিনা। এছাড়া এনসিপি ডায়ামপুরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক এবং কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমে তিনি অংশ নেবেন। সফর শেষে আগামী 19 মে রাতে তার দেশে ফেরার কথা রয়েছে। খবরের ভেতরের খবরটাই যাচ্ছি। আরো একটা প্রশ্ন তুলি, এই যে ভদ্রলোক দক্ষিণ কোরিয়া সফরে গেলেন এই মানবাধিকার শহর ফোরাম না কি যেন একটা অনুষ্ঠানে, এটা কি তার ক্ষমতায় থাকার সময়ে প্লট করা কোনো একটি আমন্ত্রণ কিনা? কারণ এনসিপিতে এরকম আমন্ত্রণ এসছে, এনসিপিকে এই আমন্ত্রণ দিয়েছে বিশ্ব কমিউনিটির কেউ, আমাদের কাছে কোথায় যেন একটু খটকা লাগে। মূল খবরটা হলো বিশ্বস্ত সূত্রের খবর, সেদিন রাত্রেই আমরা জানতে পেরেছি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া খুব সহজে বিমানবন্দর পার হননি। সাধারণত যে সময়টা লাগে একটা ইমিগ্রেশনে, তার চেয়ে অনেক বেশি সময় তাকে আটকে রাখা হয়েছিল। তারপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ সাপেক্ষে যখন পুরোপুরি ক্লিয়ারেন্স পাওয়া গেছে, তারপরে তাকে যেতে দেওয়া হয়েছে। মানে তাকে যেতে দেওয়া হবে কিনা এই নিয়েও একটা দ্বিধাদ্বন্দ্বের পরিস্থিতি ছিল এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও এক পর্যায়ে ঘাবড়ে গিয়েছিলেন। আপনাদের মনে আছে আদিলুর রহমান শুভকে দীর্ঘ একটা সময় আটকে রাখা হয়েছিল এবং আমাদেরকে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি বলেছেন যে তিনি শুনতে পেরেছেন যে কিছু কিছু উপদেষ্টার, মানে ইউনূস আমলের কিছু কিছু উপদেষ্টার দেশের বাইরে যাওয়া নিয়ে রেস্ট্রিকশনের খবর আছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও সেই তালিকায় ছিলেন এবং শেষ পর্যন্ত নানান দেন দরবারের পরিপ্রেক্ষিতে, মানে সে নির্দিষ্ট সময়ের অনেক আগেই গিয়েছে এবং ইমিগ্রেশন তাকে প্রথম ধাক্কায় তাকে ইমিগ্রেশন পার হতে দেয়নি। তারপর নানান পর্যায়ে কথাবার্তা, ইন্টারফেয়ারের পর তিনি ফিরে আসবেন 19 মে, এই নিশ্চয়তার পরে তাকে বিদেশ যেতে দেওয়া হয়েছে। আমরা যেই সরকারকে তীব্র প্রত্যাশা নিয়ে ক্ষমতায় বসিয়েছি, এই বাংলাদেশে প্রথমবারের মতো আওয়ামী লীগ, বিএনপি, সনাতন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই মিলে একবারে সমমনা হয়ে ভোট দিয়েছে ধানের শীষে। বাংলাদেশে তো রেয়ার ঘটনা। সেই রেয়ার ঘটনার পরেও একটা সরকার যখন ইউনূস সরকারের এই অপরাধ দেখে না, উপরন্তু ইউনূস সরকারের অপরাধের প্রসঙ্গ উঠলেই পাশ কাটিয়ে যায়। তারা হাম নিয়ে জাতিকে বুঝাচ্ছেই যে হাম হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের কোনো ইন্টেনশন ছিল না শিশুদেরকে বিপদে ফেলার, তো এই ধারণাই ছিল না, তো বুদ্ধিই ছিল না।
যে হামের টিকা নিয়ে সে যেটা করছে এতে করে কি পরিণতি হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনিসেফের পক্ষ থেকে হাতে পায়ে ধরে তাকে বোঝানো হয়েছে। পায়ে ধরা বাকি ছিল যে আপনারা যে কাজটা করতে যাচ্ছেন এটা করেন না, তারপরে সেই কাজটা করেছে। এরপরে স্বাস্থ্যমন্ত্রী বলছেন এই আমাদের ইমিউনিটি তৈরির কথা, ইমিউনিটি বেড়ে যায় হামের, হ্যান ত্যান নানান কিছু সংসদে বোঝাচ্ছেন, কিন্তু একবারও বলেন না যার অপরাধে যার অন্যায়ের কারণে হামিজ দাঁড়িয়েছে। আজকে ইউনূস সরকারের সুবিধাভোগী, ইউনূস সরকারের সোজা বাংলায় যদি পদলেহনকারীও বলি, এবং ইউনূস সরকারের সময় মবের যারা সুবিধাভোগী, ইউনূস সরকারের সমস্ত অন্যায় অপকর্মের যারা ভিত্তি শেল্টার দিয়ে রেখেছিল, তাদের মধ্যে এই যে এনসিপির আপনার উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস, সে একটা টকশোতে, এটা ভিডিওটাও আমরা দেখেছি, সে তর্ক করছে। সে বলছে বিএনপি হামের টিকা নিয়ে ব্যস্ত, তারা জুলাই সনদ বাস্তবায়নের কথা ভাবছে না। মানে যাই যাক, শিশুদের 400-500 শিশুর জীবন যাক, হ্যাঁ, এটা নিয়ে সরকারের ব্যস্ত হলে আমরা যেখানে সমালোচনা করছি, সবাই সমালোচনা করছে যে আমি শিশুরা মারা যাচ্ছে, মা বাবার বুক খালি হচ্ছে। আরে সার্জিস, তোমার তো সন্তান হয়তো হয়েছে কিনা জানি না, দুদিন পরে তোমার সন্তান যদি হাম আক্রান্ত হয়, তখন তুমি বুঝবে যে একটা পিতামাতার বুক খালি হওয়া কি ডেঞ্জারাস জিনিস। সেই পিতামাতার বুক খালি হওয়াকে তারা কম গুরুত্বপূর্ণ মনে করছে জুলাই সনদে। জুলাই সনদ ধুয়ে পানি খাবে, জুলাই সনদ ধুয়ে জীবন বাঁচবে, জুলাই সনদ দিয়ে পেট ভরবে, নাকি জুলাই সনদ দিয়ে সত্যিকার অর্থে নতুন ফেসিবাদ তৈরি হবে এই দেশে, নতুন আরেকটা তাদের মতো করে ফেসিবাদী, ইউনূস যেরকম এক ফেসিবাদী শক্তি ছিল, সেরকম একটা তাদের মতো করে নতুন আরেক ফেসিবাদী শক্তি প্রতিষ্ঠা করার জন্য জুলাই সনদ জনস্থ। আজকে সে বলছে বিএনপি হামের টিকা নিয়ে ব্যস্ত, তারা জুলাই সনদ বাস্তবায়নের কথা ভাবছে না। চারদিকে সমালোচনা যে বিএনপি হামের টিকা নিয়ে যতটুকু যা করা দরকার সেটুকু কি করছে কিনা, যে ইউনূস সরকারকে বাঁচিয়ে দিচ্ছে, ইউনূস সরকারকে এই অভিযোগটা আমি গতকালকে একটা আলোচনা বলছি, অভিযোগটা জাস্ট আওয়ামী লীগের নামে থাকতো, আওয়ামী লীগের নামে 500 মামলা হতো এই হামের টিকা নিয়ে, কিন্তু ইউনূস সরকারের নামে একটা মামলা হওয়ার কোনো লক্ষণ নাই। বলছে তদন্ত হচ্ছে, তদন্ত হবে। একটা মন্ত্রী এমপি বলে না যে ইউনূস সরকার কি ভয়ঙ্কর কাজটা করে গেছে। যারা একটু নিরপেক্ষ তারা বলে, তারা কিছুটা বলে যে হ্যাঁ, হাম নিয়ে কিছু একটা যা ঘটছে সেটা ইউনূস সরকারের দায়। টেলিভিশনের পর্দায় আপনারা তাকালে দেখবেন যে বাংলাদেশের শুভ বুদ্ধি সম্পন্ন কোনো মানুষ ইউনূস সরকারের এই অমানবিক পদক্ষেপ সমর্থন করে না। সেখানে সার্জিসরা এখনো এসে হামকে ছোট করে দেখে, কারণ হামকে বড় করে দেখলেই দোষটা ইউনূসের উপরে যায়, এবং ইউনূসের উপরে গেলে ইউনূসের বিচারের প্রসঙ্গ আসে, ইউনূসের বিচারের আওয়াজ জোরালো হয়। এইটা সার্জিসদের আত্মায় কাঁপন তৈরি করে। নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনারা সকলেই দেখেছেন যে কালকে একটা ভিডিও পোস্ট আমি ছেড়েছি, শেখ হাসিনা হয়তো কলকাতা আসছেন। মানে কলকাতা আসছেন উনি, এখনো ডেট বা সময় এখনো ঠিক হয়নি। আমি জানতাম না যে আমাদের রাজ্যপাল RN রবি তিনিও একটা মানে আমন্ত্রণ ওনাকে জানিয়েছিলেন। এর আগে শুভেন্দুকে ফোন করার পর শুভেন্দু একটা আমন্ত্রণ জানিয়েছিলেন, সে খবর তো আপনাদের আমি দিয়েছিলাম যে আপনি আমাদের এখানে কতদিন অতিথি হয়ে এসে থাকলে আমরা আপনাকে সেবা করার সুযোগ পাই, আমাদের এখানে দয়া করে আসুন কলকাতাতে। তারও আগে আমি বলেছিলাম মমতা ব্যানার্জির আমলে সেই সময়তে একবার কলকাতা তাকে আনার একটা পরিকল্পনা নরেন্দ্র মোদীর ছিল, যে কলকাতার কাছাকাছি কোনো একটা সেফ হাউসে তাকে রাখবে। কিন্তু মমতা ব্যানার্জির মানে আপত্তিতে সেটা হয়ে ওঠেনি। এখন সরকার বদলের পর এখন তাকে আবার কলকাতা আনার ব্যাপারটা চিন্তা করা হচ্ছে। আপাতত যা ঠিক হয়েছে, তিনি এসে প্রথমে রাজভবনেই উঠবেন। এখন বাড়ি টাড়িগুলো একটা সেফ হাউস দেখা হচ্ছে, তারপর সেফ হাউস তৈরি হয়ে গেলে, ফার্নিচার ঢুকে গেলে, সিকিউরিটি রেডি হয়ে গেলে তিনি ওখানে চলে যাবেন, আপাতত কিছুদিন ওখানে থাকবেন, তারপরে আবার দিল্লি যাবেন। এখন তার আগে মানে দেরিটা হচ্ছে কেন, তার আগে কূটনৈতিক কিছু সমাধান আছে। আমরা মনে আছে, আপনারা সবাই জানেন
যে আমাদের এখানে বিজেপি জয়লাভ করাতে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। আচ্ছা, একটা রাজ্যের ইলেকশনে জয় পেয়েছে, বিপুল ভোটে জয় পেয়েছে, তার জন্য ডোনাল্ড ট্রাম্পের কি এসে গেল? আসলে ডোনাল্ড ট্রাম্প যাচ্ছেন এখন বেজিংয়ে এখন শি জিনপিংকে একটু টুপি টুপি মারতে হবে, নাহলে আমেরিকার অবস্থা খুব খারাপ। ধারের বোঝা 141 ট্রিলিয়নে পৌঁছে গেছে, 41 ট্রিলিয়নে পৌঁছে গেছে। প্রতি 9 মাসে 1 ট্রিলিয়ন করে বাড়ছে। এই অবস্থায় বিভিন্ন জায়গা থেকে উনি তোলার চেষ্টা করেছেন, কিন্তু কোথাও কিছু করতে পারেননি, ট্যারিফ বসিয়ে কিছু করতে পারেননি। উল্টে ওনার জনপ্রিয়তা ক্রমশ হ্রাস পাচ্ছে। উল্টো দিকে ভাবুন, ভারতের সঙ্গে একটা সেকেন্ড চ্যানেলে মার্কো রুবিও এবং জেডি ভান্স বরাবর একটা কথাবার্তা চালিয়ে যাচ্ছে, এবং ঠিক হয়েছিল যেটা আমি আপনাদের বলেছিলাম যে ওভারল্যাপিং পদ্ধতিতে কাজ করা হবে। এখন তারেক রহমানকে যে বসানো হয়েছিল ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সহমতে, তারেক রহমান সেই পথে হাঁটছেন না। তিনি আবার পাকিস্তানের পথ ধরেছেন এবং কোনো শর্ত তিনি পূরণ করেননি। পাকিস্তানের পাশাপাশি তিনি করছেন কি, চীনের সঙ্গে সম্পর্ক করছেন, যেটা একেবারে দুচক্ষের বিষ আমেরিকার কাছে। আর আমেরিকা জানে ভারতকে যদি কাছে রাখতে হয় তাহলে সেক্ষেত্রে আমেরিকার উচিত হবে ভারতের সঙ্গে সখ্যতা বাড়ানো, কারণ চীনের চোখে চোখ রেখে কথা বলতে পারে একমাত্র ভারত। আর চীন এখন খুব বিপদের মধ্যে আছে। চীনের এখন বাজার দরকার। এখন ভারতের বাজারটা চীন নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। ভারতও লালিপাপের মধ্যে ঝুলিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে আস্তে আস্তে খুলবো, তোমার অবস্থা দেখে তারপরে খুলবো। এই যে মার্কো রুবিও এই মাসে আমাদের এখানে আসছেন, সম্ভবত মার্কো রুবিওর আসার ডেটটা ঠিক হলে তারপরে হয়তো শেখ হাসিনা কলকাতা আসবেন। কারণ মার্কো রুবিও বলেছেন তিনি শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চান, এই তারেক রহমানের সরকারকে উৎখাত করার ব্যাপারে। যেমন জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন তিনি, তেমনি শেখ হাসিনার সঙ্গেও কথা বলার ইচ্ছে প্রকাশ করেছেন। এখন মার্কো রুবিওর যতক্ষণ না পর্যন্ত ভিজিটটা কনফার্ম হচ্ছে, কবে আসছেন, ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনার প্রোগ্রামটা ঠিক করা যাচ্ছে না। এইখানেই একটা গোল বেঁধেছে। তারপরে আবার কি, এদিকে আছে মায়ানমার এবং আরাকান আর্মি। এখানে 3টে পক্ষ আছে। একটা তো হচ্ছে রাশিয়া, তার ইনভেস্টমেন্ট রয়েছে। একটা ভারত, তার কালাদান প্রজেক্ট আছে। আর একটা হচ্ছে চীন, তার বিআরআই প্রজেক্ট আছে। ফলে এখানে একটা ত্রিমুখী একটা কি বলবো, এটা ত্রিমুখী, আমার শব্দ চয়নে মাঝে মাঝে গন্ডগোল হয়, মাফ করবেন। ত্রিমুখী ব্যবস্থাপনা একার দিকে ঝোল টানবে সেই নিয়ে এখন কিন্তু দড়ি টানাটানি হচ্ছে, কে কতটা আদায় করে নিতে পারে। তার জন্য যেমন আরাকান আর্মির সঙ্গে কথা বলা হচ্ছে, তেমনি একই সঙ্গে জুনটার সঙ্গেও কথা বলা হচ্ছে। এই 3 পক্ষই কিন্তু কথা বলে যাচ্ছে, রাশিয়া, চীন, ভারত। ভারতের পক্ষে অ্যাডভান্টেজ যেটা হলো সেটা হচ্ছে আমাদের ওই চট্টগ্রাম অঞ্চলে একটা শান্তি বাহিনী রয়েছে বৌদ্ধদের, আর শান্তি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির একটা সখ্যতা রয়েছে। শান্তি বাহিনী আরাকান আর্মি একসঙ্গে। ভারত চাইছে শান্তি বাহিনীকে দিয়ে আরাকান আর্মিকে কন্ট্রোল করতে। সেক্ষেত্রে আরাকান আর্মির যা সহযোগিতা লাগার সেদিকে ভারত কাজ করছে, এবং পাশাপাশি জুনতা সরকারের সঙ্গে সমানভাবে কাজ করে যাচ্ছে, তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে।
সমগ্র পরিস্থিতিটা আর কি ওই মানে জায়গার একটু ঘোলাটে হয়ে আছে। তার মধ্যে আবার আমেরিকার স্বার্থ রয়েছে, কিন্তু এখানে এই তিনটে রাষ্ট্র কেউই চাইছে না, এবং ইনক্লুডিং মায়ানমার, যে ওখানে একটা জমি নিয়ে মানে মিজোরাম বা ভারতের একটা অংশের জমি নিয়ে, আর আপনার ওই কি বলে মায়ানমারের এক অংশের জমি নিয়ে, বাংলাদেশের একটা অংশের জমি নিয়ে ওখানে একটা খ্রিস্টান রাষ্ট্র করার, যেটা ট্রাম্পের একটা গোপন ইচ্ছে এবং সিআইএরও গোপন ইচ্ছে বহুদিনের এটা। তো সেটা নিয়েও ট্রাম্প একটুখানি চীনের সঙ্গে কথা বলবেন, এর তেল মারামারি করবেন, কিন্তু চীন তো রাজি হবে না। আর এই যে বাংলাদেশের তারেক রহমান সরকার যে লাফাচ্ছে যে ওই তিস্তা জল প্রকল্পে চীন আসবে, চীন এলে পরে ওইখানে চীন বিনিয়োগ করবে বা করে দেবে কাজটা, চীন ভারতকে চটাবে না। আমি বলছি, লিখে রেখে দিন, চীন কখনো ওই তিস্তা প্রকল্পের মধ্যে ঢুকবেই না। এবার আসি শেখ হাসিনার কথা। শেখ হাসিনা কলকাতায় আসছেন সম্ভবত, আমি এখনো ঠিক হয়নি, যদি 22 তারিখের পর মার্কো রুবিও আসে তাহলে উনি 15 থেকে 17-র মধ্যে আসবেন। যদি 22 তারিখের পর মার্কো রুবিও ভারতে আসেন নয়াদিল্লিতে, তাহলে উনি 15 থেকে 17-র মধ্যে কলকাতা আসবেন, দুদিন থেকে উনি ফিরে যাবেন। আর যদি মার্কো রুবিও 15 তারিখে আসেন, তাহলে সেক্ষেত্রে শেখ হাসিনার এই কলকাতা আসাটা একটু পেছোতে পারে। কিন্তু কলকাতা আসার ব্যাপারে এটা নিশ্চয়তা পাওয়া গেছে, তিনি কলকাতা আসছেন। আর ভারত চাইছে হাসিনাকে কলকাতায় আনলে পরে বিএনপির ওপরে, জামাতের ওপরে একটা চাপ সৃষ্টি হবে। একই সঙ্গে আওয়ামী লীগ কর্মীরা উজ্জীবিত হয়ে উঠবেন যে আমাদের সীমান্তের ওপারেই আমাদের নেত্রী রয়েছেন, যখন তখন ঢুকে আসবেন এবং ঢুকেও যাবেন। আমি বলেছি না, বহুদিন আগে থেকে আমি বলছি, ভারতবর্ষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ওইখানে বসাবে যদি এটা মোদি ঠিক করে থাকেন, তাহলে কারুর বাবার সাধ্য নেই সেটাকে উল্টোবে। কারুর বাবার সাধ্য নেই, উনি করবেন তো করবেনই। সেটা হয়তো সময় লাগছে, কিন্তু করবেন তো করবেনই। ফলে এখন কবে এই ডেটটা ঠিক হয় তার উপরে কিন্তু সমস্ত কিছু নির্ভর করছে। আপনারা কখনোই ধরে নেবেন না আজকে আমি বলছি বলে কালকেই উনি কলকাতা চলে আসছেন, এটা কিন্তু কখনোই মনে করে নেবেন না। আমি বলেছি, খবর পেয়েছি, কালকে যেটুকু খবর পেয়েছি সেটুকুই আপনাদের বললাম। তবে কলকাতা আসছেন এটা নিশ্চিত, ডেট এখনো জানা যায়নি। জানলেই আমি আপনাদের সবাইকে জানিয়ে দেবো উনি, তখন আপনারা বুঝতে পারবেন কি হচ্ছে। এই নিষ্ঠুরতার শেষ কোথায়? কারাগারে অমানবিকতার শিকার হয়ে একেবারে মরণাপন্ন অবস্থায় জামিনে মুক্তি পেয়েছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা এবং ৭৫ পরবর্তী প্রতিরোধ যোদ্ধা, সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন। তার মৃত্যুর নির্মমতা সকলকে স্পর্শ করেছে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, এর পূর্বে মুক্তিযুদ্ধের আরেক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, অত্যন্ত প্রবীণ রাজনীতিক রমেশচন্দ্র সেনকে গ্রেপ্তার করে কিভাবে তার হাত দড়ি দিয়ে বাঁধা হয়েছিল। আপনারা সম্প্রতি দেখেছেন, বেশ পূর্বে থেকে দেখেছেন, মুক্তিযুদ্ধের আরেক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেপ্তার করার পরে অমানবিক নির্যাতনে তিনি যখন গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তখন তার প্রপার ট্রিটমেন্ট দেওয়া হয়নি।
হাসপাতালে যখন নেওয়া হয়েছে তখন তিনি প্রায় মরণাপন্ন। সুচিকিৎসা তো দেওয়া হয়নি, মৃত্যুর পরেও তার হাতে হ্যান্ডকাপ লাগানোর যে ছবিটা, সেই ছবিটা সকলের হৃদয়কে স্পর্শ করেছিল। আপনার হ্যান্ডকাপটা দেখতে পাচ্ছেন তার হাতে, সাবেক মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। আরেকটি ছবি দেখাতে চাই। 69-এর গণ অভ্যুত্থানের মহানায়ক, সাবেক মন্ত্রী, সাবেক রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ কি অবস্থায় আছে। তার স্ত্রী চলে গেছেন স্মৃতিশক্তিহারা। আর একটা ছবি আজ সামনে ভেসে উঠল, গুরুতর অসুস্থ অবস্থায় আর এক রাজনীতিক, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। এরকম অসংখ্য ছবি আছে। কারাগারে নির্দয় নির্মমতার শিকার হয়ে মৃত্যুবরণ করা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতার সংখ্যা এখন শতাধিক। কোন বগুড়া কারাগারে তো একের পর এক, এরকম অনেক জায়গাতেই। কারাগারের ভিতরে থাকা অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক মন্ত্রী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, এখন আর চলতে পারেন না, ক্রাসেও ভর করে চলতে পারেন না। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, 90-এর কাছাকাছি বয়স, আমির হোসেন আমু, সুচিকিৎসা পাচ্ছেন না জামিন। সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি গুরুতর অসুস্থ। সাবেক মন্ত্রী এবং প্রখ্যাত শ্রমিক নেতা, যার পরিবারে রয়েছে দীর্ঘ ঐতিহ্য, শাহজাহান খান, গুরুতর অসুস্থ হওয়ার পরেও তার প্রপার ট্রিটমেন্ট হয়নি। বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল জ্যোতিষ্ক সম রাশেদ খান মেনন, 90-এর কোঠায় যার বয়স, তিনি জামিন পাচ্ছেন না। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর অবস্থা একই। অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী, প্রখ্যাত সাংবাদিক শাহরিয়ার কবির, মুক্তিযোদ্ধা সাবেক ছাত্রনেতা কামাল আহমেদ মজুমদার, সাবেক মন্ত্রী জনাব আব্দুর রাজ্জাক সহ অসংখ্য নেতৃবৃন্দ কারা অভ্যন্তরে নির্মমতার শিকার হচ্ছেন। জামিন দেওয়া তো দূরের কথা, তাদের অনেককে যথাযথ চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে না। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক কোর্ট প্রাঙ্গণে আক্রান্ত হয়েছেন মবের দ্বারা। একই অবস্থা বিশ্ববিখ্যাত সিঙ্গার, সাবেক একাধিকবারে নির্বাচিত MP মমতাজের ক্ষেত্রে। কেউ নিরাপদে নেই। মহান মুক্তিযুদ্ধের বীর প্রতীক গাজী গোলাম দস্তগীর এত অসুস্থ, তিনি চলতে পারেন না, তার দেশের বাইরে চিকিৎসা হতে হয়। তার গাজী টায়ার পুড়িয়ে দিয়ে সেখানে শত শত লোককে পুড়িয়ে মারার পরেও কোনো ব্যবস্থা হয়নি। আর এই মহান মুক্তিযুদ্ধের বীর সিপাহসালার গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক কারা অভ্যন্তরে খুবই দুরবস্থার ভিতরে আছেন। আমার নিজ জেলা পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, আইনজীবী মতিউর রহমানের জামিন জুটছে না। ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীর একই অবস্থা। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুজন, সাবেক মন্ত্রী মাহবুব আলী, সাবেক সিটি মেয়র আইভি রহমানের জামিন হলেও তাদের মুক্তি মিলছে না। সংস্কৃতি অঙ্গনের বাংলাদেশের সর্বজন স্বীকৃত জনপ্রিয় আসাদুজ্জামান নূর, তিনি মুক্তি পাচ্ছেন না। প্রখ্যাত সাংবাদিক শ্যামল দত্ত, একেবারে নির্ভেজাল পেশাদার সাংবাদিক, মুক্তি পাচ্ছেন না। ফারজানা রূপা, শাকিল আহমেদ, প্রখ্যাত সাংবাদিক মোজাম্মেল বাবু, কারোই মুক্তি জুটছে না, চিকিৎসাও হচ্ছে না। কারাগারের ক্যাপাসিটি, বন্দি ধারণ ক্ষমতা 46,000। আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী 2 লাখের উপরে কারাগারে বন্দী রয়েছে, যার অধিকাংশই রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার হওয়া।
আর যারা ভয়ঙ্কর জঙ্গি অপরাধী তাদেরকে দেধারসে ছেড়ে দেওয়া হয়েছে, কারাগারের গেট খুলে ভেঙে বিভিন্নভাবে। বিচার হচ্ছে না, জামিন দেওয়া হচ্ছে না। একের পর এক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মতো, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, রমেশ চন্দ্র সেনের মতো অনেকের লাশ নিতে হচ্ছে কারাগারের গেট থেকে। এই নিষ্ঠুরতা, এই বর্বরতার শেষ কোথায়? কোনো কিছুই কিন্তু আনপেইড যায় না। এই নির্মমতা যত দীর্ঘস্থায়ী হবে, এর কনসিকুয়েন্স কিন্তু তত বেদনাদায়ক হবে। আমি আশা করব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশ্ব স্বীকৃত বাটপার, টাউট, সন্ত্রাসী, সুদখোর ইউনূসের হাতে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মুক্তি দেয়া হোক, বিচার হোক। যদি কেউ অপরাধী তার শাস্তি হবে, কিন্তু বিনা বিচারে এভাবে আটক রাখা একটা মানবাধিকারের পরিপন্থী, আমাদের বিদ্যমান আইনের পরিপন্থী, সুপ্রিম কোর্টের অসংখ্য রায়ের পরিপন্থী। এই নিষ্ঠুরতার অবসান চাই, অন্যথায় এই নিষ্ঠুরতা কিন্তু ইনভাইট করবে আরো নিষ্ঠুরতাকে। সেদিন কোনো প্রশ্ন থাকবে না। সারা পৃথিবীর দৃষ্টি এখন চীনে। হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে এসেছেন। তিনি এমন একটা সময়ে চীনে এসেছেন যখন আমেরিকা ইরানের সাথে যুদ্ধরত, এবং সেই যুদ্ধে চীন ইরানকে পরোক্ষভাবে সমর্থন করছে। সুতরাং এই পরিস্থিতিতে চীন সফরে আসলে ট্রাম্প কি চান, আজকে সেটি নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকুন। এর আগেও বলেছি যে ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা খুব একটা স্বস্তিতে নেই। ঠিক এই অবস্থায় প্রায় ১ দশক পরে কোনো মার্কিন প্রেসিডেন্ট বেজিং সফরে এলেন, এবং যেটা বললাম যে খুবই ক্রুশিয়াল মোমেন্টে তিনি এসেছেন। এই সফরে তিনি আসলে কি চান, তার সফর সঙ্গী কিন্তু অনেকেই আছেন, এলন মাস্ক থেকে শুরু করে অনেকেই আছেন, কিন্তু আসলে এই সফরে কি চান এটি নিয়ে আলোচনা যেমন চলছে। এটা কি বাণিজ্য যুদ্ধের অংশ, এটা কি কোনো ধরনের সমঝোতা, বিশ্বের দুই সুপার পাওয়ার তারা কি নিজেদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং করতে চায়, এসব নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন আমাদের সূত্র জানাচ্ছে যে এই সফরটি মূলত ট্রাম্প এসেছেন ইরান বিষয়ে একটা সমঝোতায় পৌঁছতে, এবং তারা চীনের একটা ইন্টারফারেন্স চায়। ওদিকে পাকিস্তানের মধ্যস্থতায় তারা ইরানের সাথে কোনো সমঝোতায় পৌঁছতে পারছে না। সুতরাং এই অবস্থায় তারা চীনের একটা ভূমিকা চায়। এর বাইরেও এই আরো কিছু ইস্যুস রয়েছে, বিশেষ করে বাংলাদেশে এই মুহূর্তে আমেরিকার যে প্ল্যানগুলো ছিল, এই রেজিম চেঞ্জের মধ্য দিয়ে তারা যা স্পেক করেছিল তার কতটুকু তারা অর্জন করেছে এবং কতটুকু তারা অর্জন করতে পারেনি। এর মধ্যে একটা বড় জায়গা হলো যে এই বাংলাদেশের সীমান্ত বরাবর যে মিয়ানমারের রাখাইন স্টেট আছে, সেই রাখাইন স্টেটটাকে দখল করা কিংবা আরাকান আর্মি বা অন্যান্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দেওয়া, এই সব মিলে আমেরিকার যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা অনেকটাই ঝুঁকির মুখে পড়ে গেছে। তো এই জায়গাতেও কিন্তু চীনের একটা সম্পর্ক আছে। চীন একদিকে মিয়ানমারের যে সামরিক জান্তা সরকার তাদের সাথে সম্পর্ক রাখে, পাশাপাশি এই বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপ তাদের সাথেও কিন্তু চীনের খুব ভালো সম্পর্ক। ভারতও অনেকটা একই কৌশল নিয়েছে। এর কারণ হলো যে মিয়ানমারের কাছে যে রেয়ার আর্থ মিনারেল আছে, এই রেয়ার আর্থ মিনারেল খুবই এক্সপেন্সিভ একটা মিনারেল। চীন এই বিচ্ছিন্নতাবাদী গ্রুপকে ফান্ডিং করে এবং মূল সরকারের সাথে ভালো সম্পর্ক রেখে মূলত বলা যায় যে পানির দরে এই রেয়ার আর্থ মিনারেল কেনে। ইন্ডিয়াও একই কাজ করে, তারাও মিয়ানমার থেকে এই রেয়ার আর্থ মিনারেল কেনে, তবে চীনের চাইতে একটু বেশি দাম দিয়ে কেনে। তারপরেও দুজনই এই সুযোগটা নেয়। এই রেয়ার আর্থ মিনারেলে
আমেরিকা ভাগ বসাতে চায়, এবং এই ভাগ বসানোর জন্যই কিন্তু এই যে বাংলাদেশে যে হিউম্যান করিডোর, হ্যাঁ, এটা তৈরি করে এই মিয়ানমারে ঢুকবে, আরাকান আর্মিকে হাত করে। এই এক উদ্দেশ্য হলো যে মিয়ানমারের রিসোর্সের ভাগ নেওয়া, যেটা চায়না, রাশিয়া, ইন্ডিয়া পাচ্ছে, তো আমেরিকার ভাগটা কই? কিন্তু সেই ভাগটা নিতে যে বাংলাদেশের রেজিম চেঞ্জ, তাদের যে পাপেট সরকার ইউনূস, এবং বর্তমানে যে তারেক রহমানের সরকার, সেটাও আমেরিকার পাপেট সরকার। সেটা ইতিমধ্যেই বোঝা গেছে যে আমেরিকার বিষয়ে ডক্টর ইউনূস যা যা করতে চেয়েছেন তারই কন্টিনিউশন আমরা তারেক রহমানের সরকারের আমলে দেখতে পাচ্ছি। বিশেষ করে বাণিজ্য চুক্তি, বাংলাদেশ অতিরিক্ত দামে আমেরিকার থেকে বিভিন্ন পণ্য আমদানি করছে। তো যাই হোক, এই টেকনাফ সীমান্ত বরাবর আমেরিকা কিন্তু ভালো মার খাচ্ছে। আপনাদের মনে আছে যে আমি মাঝে মধ্যে পেকুয়া বাজারের কথা বলতাম? টেকনাফের একটা বাজার হলো পেকুয়া বাজার, কক্সবাজারের খুব কাছে। এই পেকুয়া বাজারে মোস্তফা মাঝি নামে একজন ছিলেন ব্যবসায়ী, তিনি একটি 19 তলা হোটেল করছিলেন। সেই হোটেলটার 2 তলা বা 3 তলা পর্যন্ত কমপ্লিট হয়েছিল। সেখানে নিচে বিশাল পানশালা ছিল, সেখানে ফরেনাররা এসে যাতে পান করতে পারেন, ড্রিঙ্ক করতে পারেন, সেই ব্যবস্থা ছিল। একদিন ভোরে দেখা গেল মোস্তফা মাঝিকে কে বা কারা খুন করে গেছে। সেই পেকুয়া বাজার কিন্তু আবার খুব অস্থির হয়ে উঠেছে, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব অবনতি ঘটছে। এবং গত 5ই মে এবং 9ই মে, 5ই মে 2 জন, 9ই মে 2 জন, এই 4 জন ভোরের দিকে খুন হয়েছে। এই 4 জন মানুষকে দেখে কিন্তু মনে হয়নি যে তারা খুব সাধারণ বা আমজনতা। তারা হয় বিচ্ছিন্নতাবাদী অথবা কোনো স্পাই বা জঙ্গি, তারা স্বাভাবিক কিছু না। সো এই 4টা খুন নিয়ে কিন্তু পেকুয়া বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, এবং পুরা রিজিয়নটাই এখন একটা হযবরল অবস্থা হয়ে গেছে। সেখানে একদিকে বিচ্ছিন্নতাবাদীরা রয়েছে, আমাদের সীমান্ত রক্ষীরা তারা কি করছে জানি না, পাহাড় অশান্ত হয়ে উঠছে। এদিকে আরাকান আর্মির একজন ধর্মীয় নেতা ভন ইউ কুনচাল, তিনি আবার একটি স্ট্যাটাস দিয়ে তিনি একটি রাখাইন স্টেটের প্রপোজড ম্যাপ দিয়েছেন। সেই ম্যাপে তিনি চট্টগ্রামকে ইনক্লুড করেছেন। তার মানে কি? রাখাইন স্টেট হবে, তো সেখানে চিটাগাং কি করে ইনক্লুডেড হয়? তার মানে এমন কোনো বৃহত্তর কনস্পিরেসি চলছে কিনা যে বাংলাদেশের একটা অংশকে তারা রাখাইন স্টেট বা ক্রিশ্চিয়ান স্টেট, কোথাও তারা, মোট কথা বাংলাদেশকে ভেঙে ফেলবার কোনো চক্রান্ত চলছে কিনা, সেটাও একটা বিষয়। তো সব কিছু মিলিয়ে ট্রাম্প এই যে চীনে আসছে, চীন মিয়ানমারের রিসোর্স ভাগ করছে, তো সবকিছু কিন্তু ইন্টারলিঙ্ক। ওদিকে ইরান যুদ্ধ তো একটা বিশাল মাথা ব্যথা হয়ে গেছে ট্রাম্পের জন্য, কারণ এই নেক্সট, বারবার বলছি যে মিড টার্ম ইলেকশন অক্টোবরে, সেই ইলেকশনে ট্রাম্পকে জিততে হবে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, তাতে ট্রাম্পের জেতার খুব একটা আশা আমরা দেখি না। দেশে আমেরিকার ভেতরেও তার জনপ্রিয়তা আগের চাইতে কমে গেছে। ইরান যুদ্ধে কুল নাই কিনার নাই, এরকম একটা অবস্থা। কিভাবে এখান থেকে ওয়ে আউট করবে? কারণ যে শর্ত তারা দিচ্ছে ইরানকে, ইরান তা মানবে না। আবার ইরান যে শর্ত দিচ্ছে সেটাও তারা মানবে না। আবার এর মধ্যে আমরা দেখলাম যে ইরানের বিমান নাকি তারা ফুয়েল নেওয়ার জন্য পাকিস্তানে থামে। তো এটা একটা বিশাল ব্যাপার, যে পাকিস্তান আমেরিকার দালালি করে, যে পাকিস্তান এই যুদ্ধে মধ্যস্থতা করছিল, তারা আবার গোপনে গোপনে ইরানের যুদ্ধ বিমানকেও জায়গা দিচ্ছে। তো আমেরিকা কিন্তু এই বিষয়টা ভালোভাবে নেয়নি। তো এই চীন সফর, সবাই তাকিয়ে আছে যে এখানে কতখানি বাণিজ্যের ডিল হয়, অর্থনীতি নিয়ে কি হয়, ইরান যুদ্ধ নিয়ে কি হয়। একটা ইন্টারেস্টিং তথ্য দিই যে ট্রাম্পের সাথে তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যাচ্ছে, কিন্তু মার্কো রুবিওর কিন্তু চীনে প্রবেশ নিষেধ, তার ঢোকার ব্যাপারে এর আগে 2বার স্যাংশন দেওয়া হয়েছে। একবার তিনি মুসলিম উইঘরের বিরুদ্ধে যে নির্যাতন, তার প্রতিবাদ করেছিলেন। তো এইবার মার্কো রুবিও এসেছেন। তো মার্কো রুবিও যেন বেজিং এ আসতে পারেন, সেই জন্য তারা মার্কো রুবিওর বানানটা একটু ডিফারেন্ট ভাবে লিখেছে, যাতে তাদের সিস্টেমে মার্কো রুবিও
যেহেতু ব্যান্ড, সেহেতু তার মার্কো রুবিওর আগে তারা একটা চাইনিজ বর্ণমালা যোগ করেছে, লু বা এরকম কিছু, এবং সেভাবেই মার্কো রুবিও বেজিং এ ঢুকছে। তো এখন দেখা যাক কি হয়, কারণ এই চীন সফরের উপরে এই মিয়ানমার, বাংলাদেশ, এই 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 জায়গাটার ভবিষ্যৎও কিন্তু নির্ভর করছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সম্মানিত দর্শক, মার্কিন ডিপ স্টেটের অসংখ্য দালাল এই বাংলাদেশে এখন কিলবিল করছে। সে সকল দালালদের মধ্যে 10 জন শীর্ষ দালাল, যারা আবার সরকারের গুড বুকে নেই। এরকম শীর্ষ 10 জন দালালকে এই মুহূর্তে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যখনই কোনো গোয়েন্দা সূত্র আসে, এটা ধরে নেবেন 50-50। এর কারণে এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। কিন্তু আমি ঘটনা যেভাবে বলবো বা যেভাবে আমি দেখছি, তাতে করে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে কারা এই 10 জন এবং কেন তাদেরকে নজরে রাখা হয়েছে। কেবলমাত্র দেশের গোয়েন্দারা তাদেরকে নজরে রাখছে তা নয়, বিদেশি গোয়েন্দা তারাও নজরে রেখেছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে বলি যে মার্কিন ডিপ স্টেটটা এখন আসলে কি করছে বা তারা কি করতে চাচ্ছে। আপনারা জানেন যে আমাদের দেশের যে সরকার পরিবর্তন হয়েছে, 2টো সরকার পরিবর্তন হয়ে গেল, শেখ হাসিনার সরকার এবং ডক্টর ইউনূসের সরকার। এই 2টো সরকার পরিবর্তনের পেছনেই ডিপ স্টেটের সিদ্ধান্ত, চক্রান্ত, কারসাজি। যারা শেখ হাসিনাকে সরিয়েছে তারাই ইউনূসকে বসিয়েছে। ডক্টর ইউনূসের কাছে তাদের যে চাহিদা ছিল, কামনা ছিল, বাসনা ছিল, এটা তো হয়নি। দ্বিতীয়ত, তারা যেটা মনে করেছে যে এই লোকটি যদি ক্ষমতায় থাকে, তাহলে আগামীতে এই অঞ্চলে তাদের যতটুকু ব্যবসায়িক স্বার্থ রয়েছে সেই স্বার্থটুকু তাদের থাকবে না। কাজে এই আপদ চলে যাক। আর এই কাজগুলো করার জন্য বিভিন্ন জায়গাতে তাদের যারা এজেন্ট রয়েছে, সেই এজেন্টগুলো, ডিপ স্টেটের এজেন্টগুলো অত্যন্ত সুকৌশলে সেই কাজগুলো করেছে। এখন ডিপ স্টেটের এজেন্টরা, আমি বলবো যে তারা কোথায় কোথায় থাকে। ব্যবসায়ীদের মধ্যে ডিপ এজেন্টের মানে ডিপ স্টেটের এজেন্ট যারা আছে, ব্যবসায়ীদের মধ্যে আছে যারা বিশেষ করে বিভিন্ন ট্রেড ইউনিয়ন করেন, যারা সবসময় দেখবেন যে টেলিভিশনে মুখ দেখায়, সবসময় রাজনীতির কাছাকাছি যায়। এরপরে কিছু হলেই তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে, সংবাদ সম্মেলন করবে। এইরকম যদি আপনি 30-40 জন লোক বাংলাদেশকে টার্গেট করেন যে গত 10 বছরে কারা কারা কিছু হলেই দৌড়াদৌড়ি করে, সরকারের পক্ষে, সরকারের বিপক্ষে, এই যারা ব্যবসায়ীদের, হয়তো এদের মধ্যে কেউ কেউ বড় ব্যবসায়ী, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা দালালি করে, কিন্তু ব্যবসায়ী তাদের নাই। এই গ্রুপের মধ্যে ডিপ স্টেটের এজেন্টগুলো লুকায়িত থাকে। কারা কারা আছে আপনারা একটু চিন্তা করলে বুঝতে পারবেন। এরপরে প্রভাবশালী গ্রুপ হলো সংবাদপত্র। এখানে সংবাদপত্র মালিক আছে, সংবাদপত্রের সম্পাদক আছে এবং সাংবাদিক আছে। সাংবাদিকদের মধ্যে আবার 2টো গ্রুপ আছে। একটা হলো খুব আতেল প্রকৃতির সাংবাদিক, মনে হয় যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, স্বর্গ থেকে এইমাত্র নেমেছে, দুনিয়ার কোনো কিছু বোঝে না, অতিভক্তি আর অতি সৎ। এদের মধ্যে ডিপ স্টেটের এজেন্ট আছে। আর একটা গ্রুপ আছে সারাক্ষণ প্রেস ক্লাবে বসে থাকে, প্রেস ক্লাব কেন্দ্রিক রাজনীতি করে, চাঁদাবাজি করে, দলবাজি করে, দালালি করে এবং একজন আরেকজনের বিরুদ্ধে নাচে, এরপর মদ খায়, জুয়া খেলে, আর বিভিন্ন ব্যবসায়ী, আমলা কামলা এদের সাথে সম্পর্ক করে ওই বড় বড় রাজধানীর যে ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, এখানে গিয়ে মাঝে মধ্যে বা রাষ্ট্রদূতদের সাথে সম্পর্ক করে সেখানে গিয়ে একটু জাস্ট মদ খাওয়ার জন্য এই কিছু লোক আছে। কারা আছে যারা এই লাইনে সংবাদপত্র জগতে আছেন, তারা
এক মিনিটে নাম বলে দিতে পারেন এদের মধ্যে আছে, হয়তো একজন, হয়তো দুইজন, হয়তো তিনজন এই ডিপ স্টেটের এজেন্ট। এরপর রাজনীতিবিদদের মধ্যে আছেন, সচিবালয়ে আছে, প্রশাসনের অন্যান্য সব জায়গাতে আছে। তো এই এজেন্টগুলো এরকম ভাবে তারা নিয়োগ করে যে কেউ কাউকে চেনে না। মানে ধরুন সচিবালয়ের এজেন্টের নাম মদন ব্যাপারী বা গদা শাহ। গদা শাহ জানে না যে ব্যবসায়ীদের মধ্যে যে ভঙ্গু শাহ আছে এজেন্ট, ভঙ্গু শাহর কোড নম্বর কত, এটা জানে না। কিন্তু তারা যার যার অবস্থানে থেকে তারা যে কৃতদাসের মতো যে কাজগুলো করে সেই কাজগুলো তারা চালিয়ে যায়। তো এভাবে যে সেক্টরগুলো আমাদের এখানে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, ট্রেড ইউনিয়ন, পলিটিক্স থেকে শুরু করে ইনফ্লুয়েন্সার যারা ইনফ্লুয়েন্স করতে পারে, তাদের মধ্যে এই ডিপ স্টেটের এজেন্ট তারা নিয়োগ দেয়। নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তারা 3 থেকে 4 থেকে 5টি ক্যাটাগরি দেখে। প্রথমত এই লোকটি মদ পান করে কিনা, তাদের 1 নম্বর অভ্যাস হলো তারা মদ পান করবে। 2 নম্বর হলো যে এই লোকগুলো বিকৃত যৌনাচারে আসক্ত কিনা, একাধিক পরকীয়া, অনেকের সমকামিতার অভ্যাস আছে, অনেকে সেই যে যাকে বলা হয় পতিতালয়ে গমন করা থেকে শুরু করে মানে বিকৃত যৌনাচার কোনো মানে এই যেমন হুজুরদেরকে আমরা বলি 4টা 5টা বিয়ে করে, এটাকে আপনি বিকৃত বলতে পারবেন না। এটা এক ধরনের যাকে বলা হয় তার কাছে। কিন্তু বিকৃত বলতে হলো কি যে সেখানে গরু, ছাগল, ভেড়া থেকে শুরু করে মানুষ, বুয়া মুয়া, ছেলে মেয়ে কোনো কিছু বাদ যায় না। যেখানে ঢুকানো যায় সেখানে তারা ঢুকে পড়বে। এই যে তাদের যে যৌনতা, এটা হলো তাদের 2 নম্বর যাকে বলে ক্যাটাগরি। 3 নম্বর হলো এই লোকটি বিবেকহীন এবং এই লোকটি যাকে বলা হয় বুদ্ধিহীন, ব্যক্তিত্বহীন কিনা। বুদ্ধিহীন, বিবেকহীন, ব্যক্তিত্বহীন থাকতে হবে এবং লোভী কিনা। লোভের জিহ্বা তাকে সামনে মানে প্রতিটা মুহূর্তে তাকে মানে লোভের জিহ্বাটা এমনভাবে বের করে রাখে, একটা কুকুর যেভাবে সারাক্ষণ তার জিহ্বা বের করে রাখে, ওই লোকগুলো এইভাবে লোভী কিনা। এরপরে যে জিনিসটা দেখে যে এই মানুষটি অভিনয় করতে পারে কিনা, অর্থাৎ নিজের দুর্বলতা, অক্ষমতা, গোপনতা এগুলো গোপন করে সে অনায়াসে সে ধর্মালয়ে চলে যেতে পারে, অনায়াসলয়ে কবিদের আসরে চলে যেতে পারে, অনায়াসে ভালো ভালো জায়গাতে যেতে পারে। এই ক্যাটাগরিগুলো যখন তারা মিলে যায় ওদেরকেই আসলে তারা রিক্রুট করে এই সমাজে। খুব দেখবেন যে খুব দেখাচ্ছে, আজ বউয়ের সাথে এই ছবি, কাল হুজুরের সাথে এই ছবি, পরশুদিন মক্কা শরীফ যাচ্ছে, তারপরের দিন প্রধানমন্ত্রীর সাথে তার দেখা, তারপরের দিন মার্কিন রাষ্ট্রদূতের সাথে দেখা, তারপরের দিন ইউরোপীয় রাষ্ট্রদূতের সাথে দেখা, এই কাজগুলো করছে। কিন্তু একটু খোঁজ দিলে পিছনে গিয়ে দেখবেন যে আগের যে অভ্যাসগুলো বললাম প্রত্যেকটা অভ্যাস তাদের এই জীবনে মানে যাকে বলা হয় মানে জীবনের একটা অলংকার হয়ে গেছে। তো এই যে ডিপ স্টেটের, মার্কিন ডিপ স্টেটের যারা এজেন্ট, এরাই আবার বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্ট হয়, সেটা মোসাদ, সিআইএ, মানে MI5 ব্রিটেনের, এমনকি সেই রুশদের, এমনকি বাংলাদেশের যে গোয়েন্দাগুলো আছে DGFI, NSI, পুলিশের সোর্স, ডিবি, এসবি, এদেরও এজেন্টেরা কিন্তু হয়ে যায়। যেখানে লোভ আছে সেখানে তারা এই কাজগুলো করে এবং সব সারা দুনিয়ার যে গোয়েন্দা সংস্থাগুলো যাদেরকে রিক্রুট করে তাদের এই নর্মাল যাকে ক্যাটাগরিগুলো থাকতে হয়। ফলে বুঝতে পারেন যে এই সকল ডিপ স্টেটের যারা এজেন্ট, গোয়েন্দাদের যারা এজেন্ট হয়, তাদের দ্বারা আজ পর্যন্ত কোনো ভালো কাজ হয়নি। শুধুমাত্র একটি কাজ এই পৃথিবীতে গোয়েন্দা দ্বারা হয়েছে, সেটা হলো লরেন্স অফ অ্যারাবিয়া। সেই লরেন্স অফ অ্যারাবিয়া, সেই বিখ্যাত ব্রিটিশ গোয়েন্দা, এই একটা মাত্র কাজ মানে সারা পৃথিবী রিমেম্বার করে যে একটা গোয়েন্দা দিয়ে একটা সাম্রাজ্য শেষ করে দেওয়া যায়, অটোম্যান সাম্রাজ্যকে শেষ করে দিয়েছে এই একজন গোয়েন্দা। এর বাইরে সাধারণত মানে গোয়েন্দারা যাদেরকে এজেন্ট নিয়োগ করে, মানে গোয়েন্দা হলো কি, যেমন ওই যে লরেন্স অফ অ্যারাবিয়া,
সে পারফেক্ট গোয়েন্দা, কিন্তু তার সম্পর্কে কিন্তু আপনি এই যে প্রফেশনাল, তার সম্পর্কে আমার ওই কথাগুলো হবে না। কিন্তু সে যাদেরকে ওই আরবদের গোত্র প্রধান, অটোম্যান সাম্রাজ্যের যে সকল জেনারেল, যে সকল ইহুদি নেতা, যে সকল খ্রিস্টান নেতা, যে সকল মুসলিম নেতাদেরকে আরবে সে রিক্রুট করেছিল, প্রত্যেকটা লোকের চরিত্র এই যে আমি যেভাবে বললাম ঠিক ওই চরিত্র অনুযায়ী গোয়েন্দাদের এজেন্ট হয়েছিল তারা, এবং এভাবে সে নিয়োগ করেছিল। বাংলাদেশে একই অবস্থা। তো যাই হোক, দুর্ভাগ্য হলো যে এদের দ্বারা রেজিম চেঞ্জ করা যায়, এদের দ্বারা অনার সৃষ্টি তৈরি করা যায়, এদের দ্বারা নুইসেন্স তৈরি করা যায়, কিন্তু এদের দ্বারা রাষ্ট্র ক্ষমতা চালানো যায় না। দুর্ভাগ্য হলো যে বাংলাদেশের রেজিম চেঞ্জের পরে এই সকল দুর্বৃত্ত সরাসরি রাষ্ট্র ক্ষমতার সঙ্গে জড়িত হয়ে গেছে, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে, ইনফ্লুয়েন্সার হিসেবে। তো যারা এক বোতল, এক গ্লাস, এক পেগ মদ খেলে সবকিছু করতে পারে, সেই লোকগুলো এই পর্যায়ে চলে আসছে রাষ্ট্র ক্ষমতার। ফলে কি হলো, সেই রাষ্ট্র ক্ষমতাটা গত 2 বছরে একদম চলেনি। আর এদের কারণেই, এদের একটা বিরাট অংশের কারণেই শেখ হাসিনা তার শেষের 2 বছরে একের পর এক মারাত্মক ভুল করে গেছে। এরা একেবারে শেখ হাসিনার বেডরুমে পর্যন্ত ঢুকে যেত, এই ডিপ স্টেটের যারা লোকজন ছিল। আবার সেই ডিপ স্টেটের লোকজনের কারণে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ফেল করলেন, নতুন সরকার আসলো, সবাই আশা করলো, কিন্তু এই নতুন সরকারের মধ্যে দেখা গেল যে ডিপ স্টেটের নতুন এজেন্ট আসছে। তাহলে পুরনো এজেন্ট যারা আছে তারা তো বসে নেই, তারা আবার নতুন করে অর্গানাইজ করছে, এবং সরকারকে যদি তারা ব্যর্থ প্রমাণ করতে পারে, তাহলে ওই যে আমেরিকার যে ডলার, পাউন্ড, এটা তাদের কাছে আসবে। এই জন্য তারা আবার নতুন করে নড়াচড়া শুরু করেছে, এবং এদের সংখ্যা আগেই বললাম যে প্রায় 10 জন। এই 10 জন নানা রকম কথা বলে, নানা রকম কর্ম করে, সরকারের ভিতরে থেকে অথবা সরকারের বাইরে থেকে সরকারকে বিভ্রান্ত করছে, এবং সরকারের অনেক কর্তা ব্যক্তি এদের দ্বারা সরাসরি ইনফ্লুয়েন্সড হচ্ছে, যার ফলে এই গত 2 মাসে অনেক ভালো ভালো সদিচ্ছা, সরকারের সদিচ্ছা, সেগুলো আলোর মুখ দেখেনি। আর অনেকগুলো সমস্যা যেগুলো হওয়ার কথা নয়, সেই সমস্যাগুলো আবার নতুন করে দানা বেঁধেছে। রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে পড়েছে, এবং রাজনীতির অঙ্গন থেকে যে সকল অশনির সংকেত আসছে, এটি সরকারের জন্য ভালো নয়। ফলে কি হলো, ওই যে পুরনো যারা ডিপ স্টেটের এজেন্ট, যে 10 জনদের কথা আমি বলছি, শীর্ষ 10 জন যাদেরকে গোয়েন্দারা নজরদারিতে রাখা হয়েছে, তাদের ব্যাপারে যদি সরকার কঠোর না হয়, তাহলে প্রথম ঝড়টা আসবে ব্যাংকিং সেক্টরে, এবং ইসলামী ব্যাংক দিয়ে সেটা শুরু হবে। দ্বিতীয় ঝড় যেটি আসবে, সেটি আসবে সরকারি যে ব্যাংকগুলো রয়েছে আর্থিক খাতে। তৃতীয় যে ঝড়টি আসবে, সেটি হলো সারা দেশে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটিয়ে মব সৃষ্টি করে পুলিশের মনোবল আবার ভেঙে দেওয়া হবে। আজকে এই ভিডিওটি যখন করছি, তখন দেখলাম যে একটা সিলেটের একটা থানা আবার আক্রমণ করেছে জনগণ। সেখান থেকে আসামি ছিনিয়ে নেওয়ার জন্য জনগণ থানা ঘেরাও করেছে, গ্রিল ভেঙে সেই থানার ছাদে, টিনের ছাদ ভেঙে পাড়িয়ে তারপর থানায় ঢুকে কি করছে, শেষ ফলাফল কি হয়েছে জানি না, কিন্তু ওই দৃশ্য দেখলাম। এই দৃশ্য আগুনের মতো ছড়িয়ে পড়বে, এবং থানার যে কর্মকর্তারা রয়েছে তারা কখনো ঝুঁকি নিয়ে এই ধরনের কোনো লোককে ধরবে না। কয়েকদিন আগে বিএনপির এক নেতাকে এরকম এক থানায় ধরেছে, এভাবে মব করে থানা থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছে। এইরকম ঘটনা একটার পর একটা ঘটিয়ে ফেলা হবে, এবং কোন জায়গাতে যে ঘটানো হবে এটা স্বরাষ্ট্রমন্ত্রীও টের পাবেন না, প্রধানমন্ত্রীও টের পাবেন না, স্বরাষ্ট্র সচিব, আইজি টের পাবেন না, কিন্তু ঘটনা ঘটে গেছে। আপনাদের কি মনে হয়, মাইলস্টোনের ঘটনা নেহাইতে একটা দুর্ঘটনা? আপনার কি মনে হয় যে এই যে হামের টিকা নিয়ে যাওয়া হচ্ছে, এটি একেবারে সাধারণ একটা ঘটনা? ইউনূস সরকার, মানে ইউনূস সাহেব তো একেবারে বেকুব লোক নন। এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়কে
এত হালকা করে নেওয়ার মতো শিশুও তিনি নন, অথচ তাকে দিয়ে এই কাজটি করানো হয়েছে। করিয়ে এখন এই ভদ্রলোকের জীবন কিভাবে হারাম বানিয়ে দেওয়া হয়েছে। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া থেকে শুরু করে, জেনারেল মাসুদউদ্দিন থেকে শুরু করে ১-১১ যারা কুশীলব, কারা বেগম জিয়ার বাড়ি ভেঙেছে, কারা জিয়া তারেক রহমান সাহেবকে দোতলা থেকে ফেলে দিয়েছে, কারা তাকে পিটিয়েছে, কারা তাকে কি করেছে, এই সব জিনিসগুলো এই যে ঘাটাঘাটি হচ্ছে, এগুলো ডিপ স্টেটের খেলা। ডিপ স্টেটের এই খেলায় শেষ পর্যন্ত কারা জিতে বলতে পারবো না, কিন্তু আমরা যারা সাধারণ আমজনতা, আমরা যে ঠকে যাচ্ছি, আমরা যে সর্বহারা হয়ে যাচ্ছি, এটা প্রায় নিশ্চিত। মহান আল্লাহ আমাদেরকে রক্ষা করুন।